আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে এই সংবাদ শিরোনাম। ফ্যাসিবাদের দোসররা সংখ্যালঘু নির্যাতন নিয়ে বহির্বিশ্বে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ প্রধান উপদেষ্টার। সম্মিলিত প্রচেষ্টায় বাধা দূর করার প্রত্যয় রাজনৈতিক নেতৃবৃন্দের। বেগম খালেদা জিয়াকে চীন সফরের আমন্ত্রণ দেশটির রাষ্ট্রদূতের। বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, মানুষের আস্থা অর্জনে নেতাকর্মীদের মনোযোগী হওয়ার নির্দেশ তারেক রহমানের। ভারতের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দুদেশের বাণিজ্যে প্রভাব ফেলবে না মনে করেন বাণিজ্য উপদেষ্টা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জনগণকে ধৈর্য ধরার পরামর্শ। এবং আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ডাকসু সহ সব ছাত্র সংসদ নির্বাচনের দাবি হাসনাত আব্দুল্লাহর। ৩০টি ছাত্র সংগঠনের নেতাদের বৈঠকে সিদ্ধান্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফ্যাসিবাদের দোসররা বহির্বিশ্বে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ হিসেবে উপস্থাপন করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে তিনি এই অভিযোগ করেন। ডক্টর ইউনূস বলেন, আমরা নতুন একটি দেশ গড়ে তুলছি, কিন্তু ফ্যাসিবাদী শক্তি সবসময় বাধা সৃষ্টি করছে। এ সময় বাংলাদেশকে শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোন রকম অবকাশ নেই জানিয়ে রাজনৈতিক নেতারা জাতীয় ঐক্য গড়ে তুলে সম্মিলিত প্রচেষ্টায় সব বাধা দূর করার প্রত্যয় ব্যক্ত করেন। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। বিশ্বব্যাপী বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে উগ্রবাদী সংগঠনের সমর্থকদের হামলা ও বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতনের অপপ্রচারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় সংলাপের আয়োজন করে অন্তর্বর্তী সরকার। অতি দ্রুত রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রয়োজনীয় ব্যবস্থা করা। দুপুর ৩টার পর থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকে বিভিন্ন রাজনৈতিক দল। ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল আসেন সংলাপে। এছাড়াও বিভিন্ন ইসলামী ও বাম ঘরানার রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ অংশ নেন সংলাপে। এ সময় রাজনৈতিক দলের নেতারা তাদের পরামর্শগুলো তুলে ধরেন। সূচনা বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ফ্যাসিবাদী অপশক্তি বহির্বিশ্বে অপপ্রচার চালিয়ে ছাত্র জনতার আন্দোলনে পাওয়া নতুন বাংলাদেশকে ভিন্নভাবে উপস্থাপন করছে। রক্ত এখনো শুকায় নাই। আমাদের দেয়ালে দেয়ালে যে লেখাগুলো আছে আসা যাওয়ার পথে রোজ পড়েন, সেগুলো মুছে যায় না এখনো, ডক ডক করছে এগুলো এখনো। যত ষড়যন্ত্র করুক, যত অপপ্রচার করুক, যত কিছুই করুক, আমাদের থেকে এটা ছিনিয়ে নিতে পারবে না। আমরা লড়াই করব। আমরা শুধু হাস্যকর যে প্রচেষ্টাগুলো হচ্ছে সেগুলো তুলে ধরার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়েছি। এ সময় সংকট নিরসন ও সার্বভৌমত্ব রক্ষায় সকল রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা। যেভাবে আপনারা এই ৫ই আগস্টের পর থেকে একত্র হয়ে চলেছেন, সেই একতা এখনো ঐক্য, সেই মজবুত ঐক্য রয়ে গেছে এবং থাকবে, সেটা আমরা জনগণকে জানিয়ে দিলাম আজকে। সবাইকে যেন জানি, সবার মনে আবার সন্দেহ আসছে কি হচ্ছে জানি না, এটা একত্র হয়ে বসাতে এই ছবিটা শুধু যদি দেখে মানুষের মনে আবার বর্ষা জাগবে। আমরা তো বলে যাইনি, আমরা তো এই জাতি এই মজবুত অবস্থাতে আমরা এখনো আছি। সংলাপ শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, সার্বভৌমত্ব রক্ষায় আমরা সবাই একমত ও ঐক্যবদ্ধ। আমাদেরকে আর শক্তিহীন, দুর্বল, নতজানু ভাবার কোন রকম কোনো অবকাশ নাই। যে কোনো ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। আলোচনার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জাতীয় স্বার্থে ঐক্যমত্য চেয়েছে বিএনপি। নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হলে কেউ আর ষড়যন্ত্র করার সাহস পাবে না বলেও মন্তব্য করেন তিনি। গত পতিত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশের যে সকল দেশ সেই পতিত সরকারের, ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ করেছে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, অপপ্রচার মোকাবেলায় সরকারের সঙ্গে কাজ করবেন তারা। কারো কাছে মাথা নত না করারও বার্তা দেন তিনি। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয়। এখানে আমরা সিমেন্টেড থাকব, যেমন অতীতে ছিলাম, যেমন সম্প্রতি ৫ আগস্টে এই ২৪ সালে আমরা ছিলাম, এটাই আমাদের অব্যাহত থাকবে। এছাড়া বহির্বিশ্বে অপপ্রচার রোধ করা ও সার্বভৌমত্ব রক্ষায় পরামর্শ দেন রাজনৈতিক দলগুলোর নেতারা। ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে যে আত্মমর্যাদাপূর্ণ যে সাহসী পদক্ষেপ,
সেই সাহসী পদক্ষেপের সাথে সকল রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছে। আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত যেই পার্থক্য থাকুক না কেন, এই প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। একটা ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল কিংবা জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করা হোক দেশের সকল স্টেক হোল্ডারদের নিয়ে, যাতে করে সরকার বাংলাদেশে জাতীয় ঐক্যের ভিত্তিতে রাজনৈতিক উত্তরণের পর্ব সেই পর্ব পাড়ি দিতে পারে। ভারত আমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায়। সরকারের পক্ষ থেকে এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সেই অ্যাপ্রোচ হবে। যদি ভারত সে ধরনের অ্যাপ্রোচ না দেখায়, তাহলে আবার বাংলাদেশের এই মুহূর্তে যারা মিত্র তাদেরকে সাথে নিয়েই বাংলাদেশ তার কর্মকৌশল ঠিক করবে। এ সময় জাতীয় ঐক্য গড়ে তুলে সম্মিলিত প্রচেষ্টায় সব বাধা দূর করার প্রত্যয় ব্যক্ত করেন রাজনৈতিক দলের নেতারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গুলশানে চেয়ারপারসনের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ.জেড.এম. জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। পরে এ সাক্ষাতে আলোচনার বিষয়ে সাংবাদিকদের জানান আলতাফ হোসেন চৌধুরী। তিনি জানান, বেগম খালেদা জিয়াকে চীন সফর করার আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রদূত। স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ.জেড.এম. জাহিদ হোসেন জানান, বিএনপির সাথে চীনা কমিউনিস্ট পার্টির সম্পর্ক আরো গতিশীল করা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। চাইনিজ রাষ্ট্রদূত বেসিক্যালি আজকে উনি এসেছিলেন যে ওনারা দীর্ঘদিন যাবৎ যে কোনো কারণেই হোক, আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণেই হোক, ওনাদের পক্ষে অনেক ক্ষেত্রেই ওনারা অনেক যা চেয়েছে তা করতে ওনারা হয়তো অনেক সবতে পারেন নাই। কাজে ওনারা এখন যেহেতু একটি সুযোগ, একটি পরিবর্তিত পরিস্থিতিতে ওনারা ওনাদের সেই যে শর্ট কামিংসটা কেন ছিল বা কি ছিল সেগুলো ওনারা এমনি কথা বলেছেন। ওনারা বলেছে যদি আপনারা আমাদের কোনো চিকিৎসা বা কোনো ধরনের হেল্প প্রয়োজন হয়, আমরা ওপেনলি আপনাদেরকে বলতেছি যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য আমরা আপনার সাথে, কারণ আপনাদের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, কাজে উই ওয়ান্ট টু ডু ইট যদি ইফ উই গেট দি চান্স। বিএনপির বিরুদ্ধে অদৃশ্য শক্তি নানা ষড়যন্ত্র চালাচ্ছে জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব মোকাবেলায় নেতাকর্মীদের ধৈর্যশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। অতীতের যে কোনো সময়ের চেয়ে আগামী জাতীয় নির্বাচন কঠিন হবে উল্লেখ করে নেতাকর্মীদের জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ না করার নির্দেশ দেন তিনি। চট্টগ্রাম দলের বিভাগীয় কর্মশালায় তিনি এসব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শিরোনামে দেশব্যাপী ধারাবাহিক কর্মশালার আয়োজন করছে বিএনপি। এরই অংশ হিসেবে আয়োজিত চট্টগ্রাম বিভাগীয় কর্মশালায় অংশ নেন তৃণমূল পর্যায়ের নেতারা। লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাপনী বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের পর অনেকের ধারণা তৈরি হয়েছে বিএনপি ক্ষমতায় চলে এসেছে। এমন ধারণার কারণে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। নেতাকর্মীদের বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আমাদের কিছু কিছু সহকর্মীর মনে ৫ তারিখের পরে একটি অদ্ভুত নতুন একটি অনুভূতি এসছে। কি মনে হচ্ছে যে আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। যে সকল সহকর্মী এরকম ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি কঠোরভাবে আপনাদেরকে আজকে আপনাদের নেতা হিসেবে নির্দেশনা দিতে চাই, আপনি যখন এলাকায় পরিচিত বিএনপির প্রতিনিধি হিসাবে কেন আপনি এমন কিছু করবেন, আপনার যেই কথা, আপনার যেই বিহেভিয়ার, আপনার যেই কাজের দ্বারা দলের ইমেজ, দল ক্ষতিগ্রস্ত হবে। এ সময় তারেক রহমান বলেন, প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ দুর্বল বলে সবকিছু সহজ হবে এমনটা ভাবলে দলের জন্য তা মঙ্গলজনক হবে না। যদি আমাদের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ থাকতো, মাঠে থাকতে পারত, সেক্ষেত্রে নির্বাচন যতটুকু কঠিন হতো, আমি মনে করি নির্বাচন আগামী দিনে আরো কঠিন, তারা দুর্বল হয়ে যেতে আরো কঠিন। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। মানুষ আপনাদেরকে ক্ষমতা দেবে না, আপনাদেরকে দেশ পরিচালনার সুযোগ দেবে। দুটোর মধ্যে পার্থক্য আছে, পার্থক্যটা বুঝতে হবে। ক্ষমতায় ছিল পলাতক স্বৈরাচার, ক্ষমতা ছাড়া কিচ্ছু বুঝতো না বলেই দেশের মানুষের জন্য কোনো কাজ করেনি। রাজনৈতিক দল হিসেবে জনগণই বিএনপির শেষ ভরসা, তাই জনগণের আস্থা অর্জনের জন্য প্রতিটি কাজ করার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণই আমাদের শেষ ভরসা। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।
ভারতের সঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এছাড়া নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ে প্রশ্ন করা হলে ধৈর্য ধরার পরামর্শ দেন উপদেষ্টা। ফজলে রাব্বির রিপোর্ট। প্রতিবেশী দেশ ভারত থেকে চাল, পেঁয়াজ, ডিম, আলু, সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি করে বাংলাদেশ। আমদানি করা হয় গার্মেন্টস মেশিনারিজ, কৃষিজ যন্ত্রাংশ, রাসায়নিক দ্রব্য সহ বাণিজ্যিক পণ্য। সাম্প্রতিক সময় দুই দেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে ভারতের নীতি নির্ধারক ও ব্যবসায়ীরা অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধের হুমকি দিয়ে আসছে। তবে দুই দেশের বাণিজ্যে রাজনৈতিক এসব বক্তব্যের প্রভাব পড়বে না বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা। উগ্র রাজনৈতিক বক্তব্য দেবে না, কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে, যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কি বলে না বলে, যদি ওখানে এক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কি করবে? বিক্রি করতে হবে, আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেব না, তখন তারা ওদিকে ব্যবসায়ী তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা জানান, সরকার নিত্যপণ্যের আমদানি শুল্ক কমিয়েছে, এর প্রভাব পড়তে কিছুটা সময় লাগবে। তিনি জানান, বৈঠক থেকে চাল ও মসুর ডাল আমদানির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসছে রোজায় নিত্যপণ্যের দাম স্থিতিশীল থাকবে বলেও জানান তিনি। এটা তো একটা কমপ্লেক্স ফ্যাক্টর। আমি যেটা বলছি, আমরা ইনশিওর করছি জিনিসপত্র আসুক, কারণ সাপ্লাই চেনের মধ্যে কিন্তু অনেক রকম ইস্যু আছে, বহু লোক ইনভলভ, ট্রান্সপোর্টের ব্যাপার আছে, বাজারের ব্যাপার আছে, সেগুলো অ্যাড্রেস না করলে তো শুধু খালি আনলাম তার গুদামে রয়ে গেল, তারপর সেটা তো বাজারে আপনার ডিরেক্টলি ভোক্তার কাছে যে বেনিফিটটা সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে। বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেট ও রাজনৈতিক চাঁদাবাজি নেতিবাচক প্রভাব ফেলছে বলে দাবি করেন অর্থ উপদেষ্টা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ডাকসু সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। রাজধানীতে বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বৈঠকে 20 ডিসেম্বরের মধ্যে ছাত্র রাজনীতির নতুন রূপরেখা দেওয়ার আহ্বানও জানানো হয় সংগঠনগুলোকে। এ সময় ছাত্র নেতারা বলেন, নিরপেক্ষ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপহীন ছাত্র সংসদ নির্বাচন হলে হল দখল, সিট বাণিজ্য সহ ক্যাম্পাসগুলোর অন্যান্য সমস্যার সমাধান মিলবে। বৈঠকে ছাত্র শিবির, ছাত্র সেনা সহ প্রায় 30টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। ফার্স্ট উইকের মধ্যেই আমরা চাই যে ডাকসু সহ সারা বাংলাদেশের ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচন শুরু হয়ে যাক। আমরা চাই জাতীয় নির্বাচনের পূর্বেই এই যে ছাত্র সংসদ এবং ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচনটির মধ্য দিয়েই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন বা ছাত্র প্রতিনিধিত্ব নিশ্চিত করা। আসন্ন শুষ্ক মৌসুম ও রমজান মাসে চাহিদা অনুযায়ী পানি সরবরাহ নিশ্চিতে ঢাকা ওয়াসাকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময়কালে এই নির্দেশনা দেন তিনি। এ সময় ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান বলেন, নগরবাসীর চাহিদার কথা বিবেচনায় রেখে কাজ চলছে। মিজান শাহজাহানের রিপোর্ট। মত বিনিময় সভায় ঢাকা ওয়াসার বহুমুখী কর্মকাণ্ডের খণ্ডচিত্র তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান। বলেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে নগরবাসী উপকৃত হবেন। ঢাকা শহর আসলে 2,20,00,000 লোকের সেবা দেওয়া, এটি বিশাল একটা ব্যাপার। পুরান ঢাকা সহ নতুন ঢাকাতেও এখন কিন্তু ঘিঞ্জি এলাকা, যেটাকে বলে একদম ঘনবসতি আর কি, এখানে যে কোনো নেটওয়ার্কিং করা বা যে কোনো কাজ করা কিন্তু যত সহজে আমরা চিন্তা করি অত সহজে শেষ করতে পারি না। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দুর্নীতির সাথে কোনো আপোষ চলবে না। পদ্মা পানি শোধনাগারের যে ক্যাপাসিটি সেটা 45 কোটি লিটার, কিন্তু সেখানে দুর্নীতি করে যে পাইপগুলো ব্যবহার করা হয়েছে সেই পাইপের কারণে সেটা শুধুমাত্র ডেলিভারি দিতে পারছে 18 কোটি লিটার। প্রায় 5,000 কোটি টাকার মতো খরচ হয়েছে। কর্মকর্তারাও কেউ না কেউ অবশ্যই জড়িত ছিলেন। কর্মকর্তারা জড়িত না থাকলে ঠিকাদারি প্রতিষ্ঠানে দুর্নীতি করার সুযোগটা কম। তিনি আরো বলেন, সংস্কারের বিকল্প নেই। নিজের ছবি হলরুমে দেখে বিরক্তি প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। এখানে যখন আমি আসলাম, যে শুরুতে ঢোকার সময় দরজায় আমার নিজের একটা ছবি লাগানো,
তো সেই চিন্তাগত সংস্কারটা আসলে কোথায় হলো? আগে এখানে শেখ হাসিনার ছবি থাকতো, এখন আমার ছবি। মন্ত্রণালয়ের অধীনে কোনো অফিসে গিয়ে আমার ছবি দেখতে চাই না। ওয়াসার কর্মকর্তা কর্মচারীদের আশ্বস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, যে কোনো যৌক্তিক সমস্যার সমাধানে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশনের প্রতি আস্থা ফেরানোই বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সাথে মতবিনিময় শেষে এই কথা বলেন তিনি। এ সময় সঠিকভাবে সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের উপর তাগিদ দেন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের সাথে মতবিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। প্রায় 2 ঘন্টার বৈঠকে নির্বাচনী আইন, পদ্ধতি ও ইসির ক্ষমতা সহ নানা ইস্যুতে আলোচনা হয়। বৈঠক শেষে সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিভিন্ন ইস্যুতে উঠে আসে অভিন্ন মত। অনেক বিষয় আলোচনা করেছি, এমন বিষয় নাই যে বিষয় আলোচনা হয় নাই। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে ক্ষমতার সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে ইসিকে। নির্বাচন কমিশনের অন্তর্নিহিত ক্ষমতা আছে এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে নির্বাচন কমিশন দিনকে রাত করা ছাড়া, রাতকে দিন করা ছাড়া সবই করতে পারে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের খাতিরে। এবং এবারে আমাদের আইন যতটুকু বলা আছে, আমাদের আদালতের নির্দেশ আরো সুস্পষ্ট। যেখানে অস্পষ্টতা আছে, যেখানে গ্যাপ আছে, সেগুলো তারা পূরণ করতে পারে, তাদের অগাধ ক্ষমতা আছে। তো আমরা আমাদের মতামত, আমাদের যা আন্ডারস্ট্যান্ডিং, সেগুলো ওনাদের সাথে শেয়ার করেছি এবং ওনারাও, আমার মনে হয় ওনারাও অনুধাবন করেন। তবে বৈঠকে নির্বাচনের রোডম্যাপ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, আস্থার ঘাটতি দূর করাই ইসির বড় কাজ। আমরা কোনো টাইম নিয়ে কোনো আলোচনা এখানে করিনি। আমরা নির্বাচন কিভাবে হওয়া উচিত, নির্বাচন ভালো করার জন্য কি করা দরকার, সেগুলো নিয়ে আলোচনা করছি। সবচেয়ে বড় ডেফিসিট হচ্ছে আমাদের আস্থার ঘাটতি নির্বাচন ব্যবস্থার উপরে, সেটা ফেরত আনতে হবে। 31 ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রস্তাব জমা দেওয়া হবে বলে জানায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবার পার্টিক্স খেলার খবর। ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হারানোর সুখ স্মৃতি নিয়ে আজ টি-20 সিরিজের মুখোমুখি হবে বাংলাদেশ। ওয়ানডের মতো টি-20তেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে চায় বাংলাদেশ। আর আইরিশদের লক্ষ্য স্বাগতিকদের হারিয়ে ওয়ানডে পরাজয়ের প্রতিশোধ নেওয়া। দুপুর 2টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 3 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ। পরাগ আরমানের রিপোর্ট। 175 বছরের স্মৃতি বিজড়িত সিলেটের মালনীছড়া চা বাগানে অভিনব কায়দায় উন্মোচন করা হলো বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার টি-20 সিরিজের ট্রফি। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আইরিশ অধিনায়ক গ্যাবি লুইসকে সাজানো হয় চা শ্রমিকের বেশে। অভিনবত্ব দিয়ে ট্রফি উন্মোচন হলেও জয় ভিন্ন অন্য কিছু ভাবছেন না টাইগ্রেস দলনেত্রী নিগার সুলতানা জ্যোতি। ওয়ানডে সিরিজে আইরিশদের হোয়াইট ওয়াশ করার টাটকা স্মৃতিটাই অনুপ্রাণিত করছে লাল সবুজের দলকে। ওডিআর পরে কিন্তু টিম অনেক বেশি বুস্ট আপ এবং আমাদের টার্গেট তো এখানে থাকবে যেন সেই জিনিসটা যেন আমরা কন্টিনিউ করতে পারি এখানে। বাট সিলেটের উইকেট তো আমরা গতবারও খেলেছি, যখন আমরা তো কিন্তু মোরাললেস সিলেটেই বেশি খেলি, সো এখানকার উইকেট অনেক বেশি ভালো এবং যেহেতু ফরম্যাটটা ডিফারেন্ট, কোনো কিছু আসলে লাইটলি ভাবে নেওয়ার কোনো কিছু নাই। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে ওয়ানডে সিরিজে হারের প্রতিশোধ নিতে মুখিয়ে আছে আইরিশরা। পুরনো ব্যর্থতা ভুলে টি-20তেই ঘুরে দাঁড়াতে চায় তারা। Very excited about the T20 series. Obviously it's been a tough week at the ODI series, but we're looking to switch our focus to the T20 games, which we have great confidence in the format, which is very exciting for us, and hopefully we can win this series. টি-20 ক্রিকেটে বাংলাদেশ ও আয়ারল্যান্ড এখনো পর্যন্ত মুখোমুখি হয়েছে 11 বার। বাংলাদেশের 8 জয়ের বিপরীতে 3 বার জিতেছে আইরিশরা। পরাগ আরমান, এটিএন বাংলা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। ফ্যাসিবাদের দোসররা সংখ্যালঘু নির্যাতন নিয়ে বহির্বিশ্বে অপপ্রচার চালাচ্ছে অভিযোগ প্রধান উপদেষ্টা। সম্মিলিত প্রচেষ্টায় বাধা দূর করার প্রত্যয় রাজনৈতিক নেতৃবৃন্দের। বেগম খালেদা জিয়াকে চীন সফরের আমন্ত্রণ দেশটির রাষ্ট্রদূতের। বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, মানুষের আস্থা অর্জনে নেতাকর্মীদের মনোযোগী হওয়ার নির্দেশ তারেক রহমানের।
ভারতের সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দুদেশের বাণিজ্যে প্রভাব ফেলবে না মনে করেন বাণিজ্য উপদেষ্টা। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে জনগণকে ধৈর্য ধরার পরামর্শ। এবং আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে ডাকসু সহ সব ছাত্র সংসদ নির্বাচনের দাবি হাসনাত আব্দুল্লাহর। 30টি ছাত্র সংগঠনের নেতাদের বৈঠকে সিদ্ধান্ত। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।